বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আসা কয়েকটি অঙ্ক এবং এর সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ শতাংশের অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথম যে অঙ্কটি কি রয়েছে দেখো, 2 লিটারের কত শতাংশ 250 মিলিলিটার। 2 লিটারের কত শতাংশ 250 মিলিলিটার। তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব? দেখো এখানে 2 লিটারের কত শতাংশ 250 মিলিলিটার, এখানে রয়েছে 2 লিটার এবং এখানে রয়েছে 250 মিলিলিটার। তাহলে এখানে দেখো আমরা এই যে 2 লিটার রয়েছে, এই 2 লিটার কত মিলিলিটার সেটিকে আগে বের করব। তো দেখো 2 লিটার সমান সমান হলো 2000 মিলিলিটার। লিটার থেকে মিলিলিটার 4 ঘর, লিটার ডেসিলিটার সেন্টিলিটার মিলিলিটার 4 ঘর। তাহলে লিটার থেকে মিলিলিটার করতে গেলে আমাদের যেহেতু 4 ঘর, একটি 1 দুটি 3টি শূন্য, একটি 1 3টি শূন্য, অর্থাৎ 1000 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে 1000কে গুণ করব, 2 1000 সমান সমান 2000 মিলিলিটার। অর্থাৎ এবারে তোমাদেরকে এভাবে ভাবতে হবে যে 2000 মিলিলিটারের কত শতাংশ 250 মিলিলিটার। তো দেখো এখানে ধরি 2000 মিলিলিটারের x শতাংশ সমান সমান 250 মিলিলিটার। 2000 মিলিলিটারের x শতাংশ সমান সমান 250 মিলিলিটার। তাহলে এবারে দেখো কি করব। তাহলে নিচের লাইনে কি করব দেখো, বা 2000 এখানে দেখো মিলিলিটারের, অর্থাৎ এর কথাটি কিন্তু আছে, এই এর কথার অর্থ হলো গুণ। তাহলে 2000 গুণ, এবার দেখো x শতাংশ আছে, x শতাংশ অর্থাৎ কি x বাই 100, ঠিক আছে, x শতাংশ অর্থাৎ x বাই 100। তাহলে 2000 গুণ x বাই 100 সমান সমান কি 250 মিলিলিটার। বা এবারে দেখো আমরা এখানে কি করতে পারি, 2000 উপরে রয়েছে এবং এই যে এখানে 100 নিচে রয়েছে, এটিকে আমরা কিন্তু শূন্যগুলি কেটে দিতে পারি। এই 100-র দুটি শূন্য এবং 2000-এর দুটি শূন্য আমরা কেটে দেব। তাহলে দেখো কি থাকছে, এখানে 20 থাকছে। তাহলে এবারে 20 গুণ x হলো, তাহলে 20 এবং x গুণ করলে কত হবে 20x। তাহলে বা 20x সমান সমান এই 250 এখানে বসাবো, বা x সমান সমান এখানে 20x রয়েছে, শুধু এখানে x ধরলাম। তাহলে x সমান সমান এবারে কি হবে দেখো 250 বাই এই যে আমাদের এখানে 20x ছিল, শুধু x এখানে নামালাম, এই যে 20 রয়েছে এই 20কে আমরা এবারে নিচে নামাবো। তাহলে 250 বাই 20 হলো, x সমান সমান 250 বাই 20। এবারে দেখো আমরা কি করব, এখানে একটি শূন্য কেটে দেব। তাহলে কি হলো 25 বাই 2 হলো। এই দেখো এখানে 25 বাই 2 হলো, অর্থাৎ 25কে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 25কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি বন্ধুরা, এখানে হবে 12.5, অর্থাৎ x এর মান আমাদের বের হবে 12.5। অর্থাৎ 2000 মিলিলিটারের বা 2 লিটারের 12.5 শতাংশ সমান সমান 250 মিলিলিটার হবে। তাহলে আমাদের উত্তর হলো 12.5 শতাংশ। তাহলে এই অঙ্কটিকে কিন্তু আমরা খুবই সহজভাবে করতে পারি। তাহলে কোন পদ্ধতিতে সহজভাবে করব দেখো, আমাদের তো এখানে 2 লিটার 2000 মিলিলিটার বের করেছি, অর্থাৎ এই যে 2000 যে মিলিলিটার, এই 2000 মিলিলিটারের মধ্যে হচ্ছে 250 মিলিলিটার। তাহলে আমাদের শতাংশের হিসেবে সেটিকে বের করতে হবে। তাহলে আমরা কি করব, 250 বাই 2000, ঠিক আছে, অর্থাৎ 2000 মিলিলিটারের মধ্যে 250 মিলিলিটার। তাহলে আমাদের গুণ 100, অর্থাৎ 100 মিলিলিটারের মধ্যে কত শতাংশ হবে, তাহলে কিন্তু বের হয়ে যাবে। তাহলে দেখো কি করব, এখানে আমরা এই যে দেখো এখানে 2000-এর দুটি এখানে শূন্য কাটবো এবং 100-র দুটি শূন্য এখানে কাটবো। এখানে আরও একটি শূন্য রয়েছে, এই শূন্যকে আমরা কাটবো এবং 250-এর একটি শূন্য কাটবো। তাহলে কি হলো 25 বাই 2 হলো, অর্থাৎ 25কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করলে হবে 12.5। তাহলে এভাবেও কিন্তু সহজে অঙ্কটি করতে পারবো। পরের অঙ্কটি কি এসেছিল চলো দেখে নিই। এবারের অঙ্কটি কি বলেছে দেখো, এক ব্যক্তি অনুষ্ঠানের জন্য 1700 টাকা দিয়ে একটি টিকিট কাটলেন। এক ব্যক্তি অনুষ্ঠানের জন্য
700 টাকা দিয়ে একটি টিকিট কাটলেন। তিনি 22% লাভের টিকিটটি বিক্রি করলে টিকিটের বিক্রয় মূল্য কত হবে? তাহলে খুবই সহজ একটি অঙ্ক। দেখো, এক ব্যক্তি অনুষ্ঠানের জন্য একটি টিকিট কেটেছেন এবং টিকিটটি কিনেছেন কত টাকা দিয়ে? 1700 টাকা দিয়ে, এবং তিনি সেই টিকিটটি আবার বিক্রি করে দিলেন 22% লাভে। তাহলে টিকিটটির বিক্রয় মূল্য কত হবে? অর্থাৎ ওই ব্যক্তি টিকিটটি কত টাকায় বিক্রি করেছেন। তাহলে খুব সহজে কীভাবে বের করব দেখো। তাহলে এখানে দেখো আমাদের টিকিটটির ক্রয় মূল্য দেওয়া আছে 1700 এবং আমাদের লাভের হার দেওয়া আছে 22%। এই 22% লাভের অর্থ কি? 100 টাকায় 22 টাকা লাভ। অর্থাৎ টিকিটটি যদি 100 টাকায় কেনে তাহলে বিক্রি করে 122 টাকায়। অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য যদি হয়, আমাদের লাভ হবে 22 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য হবে 122 টাকা। তাহলে দেখো আমরা একদিকে লিখব ক্রয় মূল্য, একদিকে লিখব বিক্রয় মূল্য। তাহলে আমরা এই যে 22% লাভ হয়েছে এখান থেকে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করে নেব। তাহলে যেহেতু 22% লাভ, তাহলে আমরা এখানে যদি ধরি ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য কত হবে? 100-র সাথে 22 যোগ হবে, অর্থাৎ 122 টাকা হবে বিক্রয় মূল্য। কিন্তু আমাদের কি ওই ব্যক্তি টিকিটটি কত টাকা দিয়ে কিনেছেন, অর্থাৎ ক্রয় মূল্য কত? 1700 টাকা। অর্থাৎ এই ক্রয় মূল্য এখানে আমরা লিখব 1700। তাহলে আমাদের এখানে বিক্রয় মূল্য কত হবে? তাহলে এবারে আমরা কি করব? সম্পর্ক বের করব, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। দেখো এখানে আমাদের 100 টাকায় যদি টিকিটটি কেনা হয়, বিক্রি হয় 122 টাকা। এবারে আমাদের টিকিটটি কেনা হয়েছে কত? 1700 টাকায়। এখানে কি বেড়ে গেল? আগে ছিল 100, এখন এখানে কি হলো? 1700 হলো। তাহলে আমাদের টিকিটটির বিক্রয় মূল্য বেশি হবে না কম হবে? নিশ্চয়ই এখানে বিক্রয় মূল্যটিও বেশি হবে। তাহলে এদিকেও বেশি, এদিকেও বেশি। ঠিক আছে, এরকম হলে কি হবে? সরল সম্পর্ক হবে। এবং সরল সম্পর্ক হলে এই যে দুটি সংখ্যা এখানে রয়েছে, এই দুটি সংখ্যা কিন্তু উল্টে যাবে। অর্থাৎ 1700 চলে যাবে উপরে, 100 চলে আসবে নিচে। এবারে গুণ চিহ্ন বসিয়ে এখানে আমরা 122 লিখব। এবারে দেখো আমরা কি করব? কাটাকাটি করব। এখানে দেখো আমাদের এই যে 100-র দুটি শূন্য রয়েছে, এই দুটি শূন্য কাটবো, এবং 1700-র এই যে দুটি শূন্য রয়েছে, এই দুটি শূন্য কেটে দেব। উপরের দুটি শূন্য, নিচের দুটি শূন্য কেটে গেল। দেখো এবারে নিচে কি রয়েছে? 1 রয়েছে। নিচের 1-এর কোনো দাম নেই। অর্থাৎ তাহলে আমাদের এই যে উপরে থাকলো 17 এবং এখানে কি 122। তাহলে 17 এবং 122 কী করব? এখানে গুণ করব। তাহলে 17 এবং 122 গুণ করলে কত হয়? 17 আর 122 গুণ করলে বন্ধুরা হবে 2074। অর্থাৎ ওই ব্যক্তি টিকিটটি বিক্রি করেছেন 2074 টাকায়। অর্থাৎ ওই ব্যক্তি 1700 টাকা দিয়ে একটি জিনিস টিকিট কাটলে 22% লাভের টিকিটটি বিক্রি করলে টিকিটটির বিক্রয় মূল্য হবে 2074 টাকা। তাহলে খুবই সহজভাবে কিন্তু এই অঙ্কগুলির সমাধান করতে পারবে যদি এই ধরনের অঙ্ক তোমাদের আসে। পরের অঙ্কটি দেখো কি রয়েছে। এবারে এই অঙ্কটি দেখো কি বলেছে। 3 জনের গড় বয়স 15 বছর, তাদের বয়সের অনুপাত 3:5:7 হলে সবচেয়ে ছোট মেয়ের বয়স কত? খুবই সহজ অঙ্ক। তাহলে আমাদের 3 জনের গড় বয়স বলেছে 15 বছর। এখান থেকে আমরা কি করব? 3 জনের মোট বয়স কিন্তু বের করতে পারবো। 3 জনের গড় বয়স যেহেতু 15 বছর, তাহলে 3 জনের মোট বয়স 3 গুণ 15 সমান সমান 45 বছর। তাহলে 3 জনের মোট বয়স পেলাম 45 বছর। এবারে তাদের বয়সের অনুপাত 3:5:7। এখান থেকে আমরা কি করব? 3 জনের বয়সের অনুপাত থেকে আমাদের অনুপাতের যে যোগফল সেটি আগে বের করতে হবে। তাহলে অনুপাতের যোগফল কত হবে? দেখো 3 + 5 + 7 অর্থাৎ 3 × 5 = 8, 8 × 7 = 15। অনুপাতের যোগফল হলো আমাদের 15। এবারে এখানে আমাদের সবচেয়ে ছোট মেয়ের বয়স বের করতে বলেছে। তাহলে এই অনুপাতের মধ্যে সবচেয়ে ছোট অনুপাত কোনটি? 3 হচ্ছে ছোট অনুপাত। অর্থাৎ দেখো এখানে আমরা কি করব? এই যে আমাদের অনুপাতের যোগফল বের হলো 15, তাদের 3 জনের মোট বয়স যদি আমরা ধরি এখানে 15, এই 15 বছর বয়সের মধ্যে আমাদের ছোট মেয়ের বয়স হবে 3 বছর। বয়সের অনুপাত 3:5:7, ছোট মেয়ের বয়সের অনুপাত হলো এখানে 3। 3 জনের বয়সের অনুপাত থেকে আমরা বের করেছি অনুপাতের যোগফল 15। অর্থাৎ যদি আমরা 3 জনের মোট বয়স ধরি এখানে 15, তো এই 15 বছরের মধ্যে আমাদের ছোট মেয়ের বয়স হলো এখানে 3 বছর। অর্থাৎ আমরা দেখো তাহলে ছোট মেয়ের বয়স খুব সহজেই বের করব।
অর্থাৎ এখানে দেখো কি করব আমরা 3/15, অর্থাৎ যদি তিনজনের মোট বয়স 15, এই 15 বছরের মধ্যে ছোটো মেয়ের বয়স 3 বছর, যেহেতু ছোটো মেয়ের বয়সের অনুপাত 3, অর্থাৎ 15 বছরের মধ্যে ছোটো মেয়ের বয়স হলো 3 বছর। গুণ চিহ্ন দিয়ে এবারে কি করব, কিন্তু আমাদের তিনজনের মোট বয়স কত? তিনজনের মোট বয়স 45, তাহলে তিনজনের মোট বয়স যদি 45 হয় তাহলে ছোটো মেয়ের বয়স কত? তাহলে 3/15, অর্থাৎ 15 বছরের মধ্যে ছোটো মেয়ের বয়স 3 বছর, কিন্তু আমাদের মোট বয়স হলো 45, তাহলে 45 বছরের মধ্যে ছোটো মেয়ের বয়স কত? এবারে আমরা কি করব, কাটাকাটি করব। দেখো 15 দিয়ে আমরা কিন্তু 45কে সোজাসুজি কাটতে পারি, 3 15 45, তাহলে কী হলো, এখানে 3, এখানেও কিন্তু 3 রয়েছে, তাহলে 3 3 গুণ করব, তাহলে 3 3 কত হবে? 9 হবে, অর্থাৎ সবচেয়ে ছোটো মেয়ের বয়স হবে 9 বছর। তাহলে এভাবে কিন্তু খুব সহজভাবে আমরা এই অঙ্কগুলি করতে পারবো। পরের অঙ্কটি দেখো কি রয়েছে, এখানে কি বলেছে দেখো, এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম 15 কিমি প্রতি ঘন্টা বেগে এবং বাকি অর্ধাংশ 25 কিমি প্রতি ঘন্টা বেগে গাড়ি চালিয়ে যান। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তাহলে এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম অর্ধাংশ 15 কিমি প্রতি ঘন্টা বেগে এবং পরের যে অর্ধাংশ সেটি 25 কিমি প্রতি ঘন্টা বেগে গাড়ি চালিয়ে যান, তাহলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তাহলে এই ধরনের অঙ্কগুলি আমরা কিন্তু খুব সহজভাবে করতে পারি। বা এই অঙ্কটি কিন্তু এভাবেও থাকতে পারে যে এক ব্যক্তি তার গন্তব্যস্থলে 15 কিমি প্রতি ঘন্টা বেগে গিয়ে আবার 25 কিমি প্রতি ঘন্টা বেগে ফিরে আসেন, তাহলে তার এই যে সমগ্র যাত্রাপথ, এই সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? এভাবেই কিন্তু থাকতে পারে। তো কীভাবে করব আমরা, দেখো এই যে প্রথম অংশটুকু যান 15 কিমি প্রতি ঘন্টা বেগে, এই যে 15 কিমি গতিবেগ এটিকে আমরা এ ধরব এবং পরের অর্ধাংশ 25 কিমি গতিবেগ এটাকে বি ধরব, এবং এটিকে আমরা কি করব, দেখো সহজ সূত্র প্রয়োগ করে 2ab/a+b এই পদ্ধতি প্রয়োগ করে কিন্তু খুব সহজে করব। তাহলে দেখো 2ab অর্থাৎ 2 গুণ a গুণ b, তাহলে পরের লাইনে আমরা কি করব, দেখো 2 গুণ a কত? 15, তো 2 গুণ 15 এবং b কত ধরেছি? 25কে ধরেছি, তাহলে 2 গুণ 15 গুণ 25, এবং নিচে কি হবে a+b, a কত? 15, তাহলে 15 যোগ b হচ্ছে 25, তাহলে 15 + 25। এবারে আমরা পরের লাইনে কি করব, দেখো 2 গুণ 15 গুণ 25, অর্থাৎ 15 দুগুণা 30, 30 এবং 25 গুণ করলে হবে 750, এবং নিচে 15 এবং 25 যোগ করলে হবে 40। এবারে আমরা দেখো উপরের একটি শূন্য নিচের একটি শূন্য কেটে দেবো, এবারে 75/4 হলো, অর্থাৎ 75কে আমরা 4 দিয়ে ভাগ করব। 75কে 4 দিয়ে ভাগ করলে হয় বন্ধুরা 18.75, অর্থাৎ সমগ্র যাত্রাপথে ওই ব্যক্তির গড় গতিবেগ ছিল 18.75 কিমি। তাহলে বন্ধুরা এইভাবে কিন্তু এই অঙ্কগুলি আসলে তোমরা খুবই সহজ পদ্ধতিতে এভাবে করতে পারবে। এবারের অঙ্কটি কি বলেছে দেখো বন্ধুরা, একটি বিধানসভা কেন্দ্রে 80% ভোট পড়েছে এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন? তাহলে এখানে একটি বিধানসভা কেন্দ্রে 80% ভোট পড়েছে, 80% অর্থাৎ 100 জন যদি ভোটার হয় তাহলে সেখানে ভোট পড়েছে 80টি, এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ঠিক আছে, তাহলে তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন? তাহলে এখানে আমরা কি করব, দেখো এখানে আমরা ধরব মোট ভোটার 100 জন, ধরি মোট ভোটার 100 জন, তাহলে 100 জন যদি মোট ভোটার হয় আমাদের বিধানসভা কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে? 80%। তাহলে এখানে দেখো 80% ভোট পড়েছে, অর্থাৎ 100 জন যদি মোট ভোটার হন তাহলে ভোট পড়েছে কয়টি? 80টি, এবং এখানে আবার কিন্তু আমরা মোট ভোটার ধরেছি 100 জন। ঠিক আছে, অর্থাৎ ওই বিধানসভা কেন্দ্রে কিন্তু ভোট পড়েছে 80টি। ঠিক আছে, যেহেতু আমরা মোট ভোটার 100 জন ধরেছি তাহলে বিধানসভা কেন্দ্রে মোট ভোট পড়েছে 80টি। এবারে দেখো বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, অর্থাৎ যতগুলি ভোট পড়েছে তার 65% ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তো আমাদের কতগুলি ভোট পড়েছে বিধানসভা কেন্দ্রে? 80টি। তো এখানে প্রদত্ত ভোটের যেহেতু 65%, অর্থাৎ 100টি ভোটের মধ্যে পান 65টি, তাহলে আমাদের মোট ভোট পড়েছে 80টি, তাহলে এই 80টির মধ্যে শতকরা কতটি পেয়েছেন?
তো দেখো আমরা কি করতে পারি, যেহেতু 65% ভোট পেয়েছেন অর্থাৎ বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন 65% অর্থাৎ 65/100, 100টি ভোটের মধ্যে 65টি পান, 65/100। কিন্তু আমাদের প্রদত্ত ভোটার অর্থাৎ কতজন ভোট দিয়েছেন, আমাদের ভোট দিয়েছেন 80 জন। ঠিক আছে, তাহলে এখানে আমরা 80 দিয়ে গুণ করব, তাহলেই কতগুলি ভোট পেয়েছেন সেটি কিন্তু বের হয়ে যাবে। তাহলে দেখো এবারে আমরা কাটাকাটি করব। এখানে দেখো 65 এবং 100কে আমরা কাটাকাটি করব 5 দিয়ে। 5 দিয়ে 65কে করবো 5 13 65 এবং 100কে 5 20 100। এবারে 20 দিয়ে 80কে কাটবো 4 20 80। নিচে আর কোনো সংখ্যা থাকলো না, উপরে 4 এবং 13 রয়েছে, 4 13 গুণ করব, 4 13 কত হবে 52 হবে, অর্থাৎ তিনি 52টি ভোট পেয়েছেন। তাহলে মোট ভোট পড়েছে 80টি, সেই 80টি ভোটের মধ্যে তিনি পেয়েছেন 52টি। কিন্তু আমাদের এখানে কিন্তু মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন সেটি বের করতে বলেছে। তো আমাদের দেখো মোট ভোটার কতজন, মোট ভোটার 100 জন ধরেছি, তাহলে তিনি ভোট পেয়েছেন 52টি 80টির মধ্যে, অর্থাৎ তিনি এই যে মোট ভোটার 100 জন, এই 100 জন ভোটারের মধ্যে পেয়েছেন 52টি ভোট, অর্থাৎ তিনি মোট ভোটের 52% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যেহেতু 100 জন মোট ভোটার, 100 জনে 52টি ভোট পেয়েছেন অর্থাৎ 52% ভোট পেয়েছেন। এই অঙ্কটি এবারে কি বলেছে দেখো, কোনো পঞ্চায়েত সরকারি অনুদানের 40% স্বাস্থ্য খাতে এবং 25% শিক্ষাক্ষেত্রে খরচ করে। যদি স্বাস্থ্য খাতে খরচ 2100 টাকা হয় তবে অনুদানের মোট পরিমাণ কত? তাহলে আমাদের কোনো পঞ্চায়েত সরকারি অনুদানের 40% স্বাস্থ্য খাতে খরচ করে এবং 25% শিক্ষাক্ষেত্রে খরচ করে, এবং এখানে স্বাস্থ্য খাতে খরচ বলা আছে 2100 টাকা। তাহলে মোট অনুদানের পরিমাণ কত? এখানে দেখো বন্ধুরা, আমাদের স্বাস্থ্য খাতে বলা আছে 40% এবং এখানে স্বাস্থ্য খাতে মোট খরচ আবার বলা আছে 2100 টাকা, অর্থাৎ কি এই 40% সমান সমান 2100 টাকা, 40% সমান সমান 2100 টাকা। তাহলে আমাদের মোট অনুদানের পরিমাণ কত? এখানে দেখো আমরা কি করব, খুব সহজভাবে এখানে আমরা ধরি মোট অনুদান 100%, মোট অনুদান 100%। এবারে এখানে দেখো আমাদের যেহেতু 40% সমান সমান 2100 টাকা, তাহলে 100% সমান সমান কত সেটি বের করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে কিন্তু আমরা ঐকিক নিয়মেও করতে পারি। কীভাবে করব? তাহলে দেখো 40% সমান সমান 2100 টাকা, 1% সমান সমান কী হবে, কম হবে, তাহলে এটি কিন্তু ভাগ হয়ে যাবে, অর্থাৎ 2100/40 হবে। তাহলে 100% সমান সমান কত টাকা? এবারে কী হবে, বেশি হবে, তাহলে এবারে 2100/40, এবারে যেহেতু বেশি হবে তাহলে 100 দিয়ে আমরা গুণ করব। এবারে কাটাকাটি করব। দেখো এখানে আমরা এই 40-এর একটি শূন্য কাটবো এবং 2100-র এখানে একটি শূন্য কেটে দেব। ঠিক আছে, এবারে দেখো আমরা কিন্তু নিচে 4 রয়েছে, এই 4কে 2 দিয়ে কাটবো, 2 দুগুণা 4, এবং 210কে কাটবো 2 দিয়ে, 2 দিয়ে 105 হবে, এখানে 105 দুগুণা 210। ঠিক আছে, তাহলে এবারে নিচে 2 থাকলো, এই 2 দিয়ে আবার আমরা 100কে কাটবো, 50 দুগুণে 100। তাহলে নিচে আর কোনো সংখ্যা থাকলো না, উপরে কি থাকলো 50 এবং 105 থাকলো। 50 এবং 105 গুণ করলে কত হবে দেখো বন্ধুরা, 50 এবং 105 গুণ করলে হবে 5250, অর্থাৎ মোট অনুদানের পরিমাণ আমাদের বের হয়ে গেল 5250 টাকা। তাহলে এইভাবে কিন্তু এই অঙ্কগুলি খুব সহজে করতে পারবো। পরের অঙ্কটি দেখো। এবারে এই অঙ্কটি কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের শতকরা কী পরিবর্তন হবে? এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগের ক্লাসেও করেছি। তাহলে এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রথমে 15% বাড়বে এবং প্রস্থ কী করা হবে, 15% কমানো হবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের শতকরা কী পরিবর্তন হবে? তো দেখো এখানে 15% বাড়ানো হবে দৈর্ঘ্য, আবার প্রস্থ 15% কমানো হবে, অর্থাৎ একবার বাড়ানো হবে একবার কমানো হবে, এবং সংখ্যা দুটি কি একই রয়েছে, অর্থাৎ 15%ই বাড়ানো হবে এবং 15%ই কিন্তু কমানো হবে। তাহলে সংখ্যা দুটি একই রয়েছে এবং একবার বাড়ানো হয়েছে একবার কমানো হয়েছে। তাহলে এই ধরনের অঙ্ক খুব সহজে করতে পারবো। দেখো এখানে আমরা কি করব, 15 গুণ 15/100। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে। তো দেখো এখানে কি করব, তাহলে 15 গুণ 15/100। এবারে আমরা এখানে কাটাকাটি করতে পারি।
দেখো এখানে একটি 15কে আমরা 5 দিয়ে কাটবো, 5 3 15, এবং নিচের 100কে কি 5 20 100 করতে পারি। এবারে দেখো এখানে এই 15কে আমরা 5 দিয়ে কাটতে পারি, 5 3 15, এবং নিচে কি রয়েছে 20 রয়েছে, এই 20কে 5 দিয়ে কাটবো, 5 4 20, তাহলে নিচে 4 হলো। এবারে দেখো আর কাটাকাটি করা যাবে না, তাহলে কি হলো উপরে 3 গুণ 3, 3 3 কত হবে 9 হবে, এবং নিচে কত হবে 4, অর্থাৎ 9/4 হবে। এবারে আমরা 9কে 4 দিয়ে ভাগ করব। দেখো এখানে 4 দুগুণা 8 করতে পারি, এখানে বিয়োগফল 1 হলো, অর্থাৎ এই 1 আমরা উপরে নিয়ে যাব, এবং এই যে 4 রয়েছে এই 4কে নিচে নিয়ে যাব, অর্থাৎ 2 সমস্ত 1/4 শতাংশ হবে উত্তর। অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2 সমস্ত 1/4 শতাংশ কি হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? এক্ষেত্রে কিন্তু হ্রাস পাবে। অবশ্যই মনে রাখবে, একবার বাড়ানো হবে দৈর্ঘ্য এবং প্রস্থ কমানো হবে, তাহলে একবার বাড়ানো হবে একবার কমানো হবে, এরকম হলে কি হবে অবশ্যই মনে রাখবে, এক্ষেত্রে কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা হ্রাস পাবে। তাহলে এখানে আমাদের হ্রাসের পরিমাণ কত? 2 সমস্ত 1/4 শতাংশ। তাহলে একবার দৈর্ঘ্য বাড়ানো হবে এবং একবার প্রস্থ কমানো হবে, এবং সংখ্যা দুটি একই ধরনের থাকবে, এরকম হলে আমাদের কিন্তু সব সময় উত্তর কি হবে? নেগেটিভ হবে। অর্থাৎ এক্ষেত্রেও আমাদের কি হবে? ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হবে। কি পরিবর্তন? এক্ষেত্রে কিন্তু হ্রাস পাবে। তাহলে এইভাবে কিন্তু আমরা এই অঙ্কগুলি করব। চলো পরের অঙ্কটি কি রয়েছে দেখে নিই। এবারের অঙ্কটি দেখো আগের অঙ্কটির মতোই, এখানে কিন্তু একটু ঘুরিয়ে বলা আছে। এখানে কি বলেছে? একটি আয়তক্ষেত্রের প্রত্যেক বাহুকে 10% বাড়ালে ক্ষেত্রফল শতকরা কী পরিমাণ বৃদ্ধি পাবে? তাহলে আয়তক্ষেত্রের প্রত্যেক বাহুকে এবারে 10% কী করা হবে? বাড়ানো হবে। তাহলে ক্ষেত্রফল শতকরা কী পরিমাণ বৃদ্ধি পাবে? দেখো এই অঙ্কটি আমরা কিভাবে সহজে করতে পারি। তাহলে আমরা কি বললাম আগের অঙ্কটিতে, যে একবার বাড়ানো হবে একবার কমানো হবে এবং সংখ্যা দুটি একই থাকবে। তাহলে সেই ক্ষেত্রে কি নিয়ম প্রযোজ্য হবে? সেক্ষেত্রে সংখ্যা দুটির প্রথমে গুণ করে নিচে আমরা 100 দিয়ে কি করব? ভাগ করব। তো এখানে দেখো এখানে কিন্তু আয়তক্ষেত্রের প্রত্যেক বাহু, অর্থাৎ আয়তক্ষেত্রের কী হয়? দৈর্ঘ্য হয় এবং প্রস্থ হয়। অর্থাৎ এখানে দৈর্ঘ্য 10% বাড়ানো হবে এবং প্রস্থও 10% বাড়ানো হবে। দুই ক্ষেত্রেই কিন্তু এখানে বাড়ানো হবে, তাহলে ক্ষেত্রফল নিশ্চয়ই বৃদ্ধি পাবে। তো এখানে শতকরা কত পরিমাণ বৃদ্ধি পাবে? তাহলে দেখো আমরা কি করব? একই পদ্ধতিতে করব। প্রথমে 10 গুণ 10/100, অর্থাৎ আগের নিয়মটির মতোই করব। এবারে দেখো এখানে একটু আলাদা করব। এখানে আমাদের ক্ষেত্রফল কি নিশ্চয়ই বৃদ্ধি পাবে, যেহেতু দৈর্ঘ্যও বাড়ানো হবে প্রস্থও বাড়ানো হবে। এবারে আমরা এখানে যোগ চিহ্ন বসাবো। এবার যোগ চিহ্ন বসে এখানে দেখো এই যে দৈর্ঘ্য 10% এবং প্রস্থও 10% বাড়ানো হলো, এই 10 এবং 10কে আমরা যোগ করব। তাহলে কি হলো? 10 গুণ 10/100 এবং যোগ চিহ্ন দিয়ে আমরা এই 10 এবং 10কে আবার যোগ করব। তো দেখো কি হলো? তাহলে এখানে 10 গুণ 10 কি? 10 10 100 হবে, এবং নিচে 100 বসালাম। এবারে যোগ চিহ্ন দিয়ে দেখো 10 এবং 10 যোগ করলে কত হবে? 20 হবে, 20 হবে। তো এখানে 20 লিখলাম। এবারে দেখো আমরা 100 100 কেটে দিতে পারি, এবং এখানে কি উপরেও 1 নিচেও 1, অর্থাৎ এখানে কত হবে? এখানে কিন্তু আমাদের 1 হবে। তাহলে 1 যোগ এখানে কি 20, তাহলে 1 যোগ 20 তাহলে সমান সমান কত হলো? তাহলে 21 বের হলো আমাদের উত্তর। অর্থাৎ আয়তক্ষেত্রের প্রত্যেক বাহুকে 10% বাড়ালে ক্ষেত্রফল কিন্তু 21% বৃদ্ধি পাবে। দৈর্ঘ্যও যেহেতু 10% বাড়ানো হয়েছে এবং প্রস্থও 10% বাড়ানো হয়েছে, অর্থাৎ ক্ষেত্রফল আমাদের কিন্তু বৃদ্ধি পাবে এবং 21% বৃদ্ধি পাবে। আগের অঙ্কটিতে আমরা কি করেছি? আগের অঙ্কটিতে ছিল দৈর্ঘ্য বাড়ানো হয়েছে এবং প্রস্থ কমানো হয়েছে এবং সংখ্যা দুটি কি একই ছিল। সেই অঙ্কটি আমরা করেছি কি? সংখ্যা দুটি গুণ করে নিচে 100 দিয়ে ভাগ করেছি। এই ক্ষেত্রে কিন্তু দুইবারই বৃদ্ধি পেয়েছে, এই জন্য আমরা এখানে কি, এবং সংখ্যা দুটি একই রয়েছে, এই জন্যই 10 গুণ 10 করেছি বাই 100 করেছি। এবং এর সাথে আমরা কি করেছি দেখো, যেহেতু দুইবারই আমাদের এখানে বৃদ্ধি করা হয়েছে, তাই এই 10 এবং 10 আমরা এখানে যোগ করেছি। তো এইভাবে কিন্তু আমরা এই অঙ্কটির ক্ষেত্রে করব, এবং আগের অঙ্কটির ক্ষেত্রে শুধু প্রথম ধাপটুকু করলেই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা আজকে আমরা শতাংশের কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে।
বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।